আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি দণ্ডবিধি আইনের ক্লাসটা আগে হবে, তারপরে প্রবিধানের ক্লাসটা হবে। অল্প সময় করে হবে, আমি একটু অসুস্থ। লম্বা সময় তো ক্লাস নিতে পারবো না আজকে। সবাই দোয়া চাই সবার কাছে। দণ্ডবিধি আইনের গত ক্লাসে আমাদের আলোচনা ছিল 90, 91, 92 এই পর্যন্ত, তাই না? 92 পর্যন্ত। আচ্ছা, আইন বলে বাধ্য, তত্ত্বের ভুল, কোনো কিছু অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা হলো 76 ধারা। হ্যাঁ, বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ, বিচার সম্পর্কিত কার্য সম্পাদনকালে বিচারকের কাজ অপরাধ হিসেবে গণ্য নয়, কারণ কাজটা তার আইনানুগ কাজ। 78 ধারা হলো আদালতের আদেশে বা বিচারকের আদেশে বা আদালত নির্দেশিত কোনো কিছুই অপরাধ নয়। 79 ধারা আইন সমর্থিত কার্য যদি ভুল ধারণাবশত করা হয় তাহলে সেটা অপরাধ নয়। আইনানুগ কার্য সম্পাদনকারী দুর্ঘটনা বা দুর্ভাগ্যবশত কোনো কিছু অপরাধ নয় যদি অপরাধটা বা কার্যটা অপরাধমূলক উদ্দেশ্য ব্যতীত হয়, অপরাধমূলক অবগতি ব্যতীত হয় এবং সরল বিশ্বাসে করা হয়। 81 ধারা সম্ভাব্য ক্ষতিকারক কার্য অপর কোনো ক্ষতি নিবারণ করবে অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে। তাহলে সম্ভাব্য ক্ষতি অপর ক্ষতি নিবারণ করবে অপরাধমূলক অভিপ্রায় ব্যতি রেখে যদি হয়ে থাকে তাহলে অপরাধ নয়। 81 ধারা। 82 ধারা হলো 9 বছরের কম বয়স্ক শিশুর কোনো কিছু অপরাধ নয়। 9 বছরের বেশি, 12 বছরের কম যদি বুদ্ধির পরিপক্কতা না হয় তাহলে তার কাজটা অপরাধ নয়। 84 ধারা হলো মস্তিষ্ক বিকৃতি বা পাগল ব্যক্তি বা অপ্রকৃতিস্থ ব্যক্তি অপরাধ এর পরিণতি সম্পর্কে সে জানে না, সে সুস্থ মস্তিষ্কের নয়, এজন্য তার কাজ অপরাধ নয়। 84 ধারা ইচ্ছাকৃত না, অনিচ্ছাকৃত, জ্ঞাতসারে নয়, অজ্ঞাতে যদি কোনো ব্যক্তি মাতাল বা নেশাগ্রস্ত হয় তাহলে তার কাজ অপরাধ হিসেবে গণ্য নয়। 85 ধারা আর জ্ঞাতসারে হলে, ইচ্ছাকৃত হলে রেহাই পাবে না। 86 ধারা মৃত্যু বা গুরুতর জখমের জন্য অভিপ্রেত নয়, এরকম কোনো সম্ভাবনাও নেই, সম্মতি সহকারে সম্পাদিত কার্য অপরাধ হিসেবে গণ্য নয়। এই সম্মতির বয়স হবে 18 বছর প্লাস। 88 ধারা মৃত্যু বা গুরুতর জখমের অভিপ্রায় বা উদ্দেশ্য নাই, উপকার বা মঙ্গল করার ইচ্ছা আছে, সৎ বিশ্বাসে সম্মতি সহকারে কৃত কোনো কার্য অপরাধ হিসেবে গণ্য নয়। 88 ধারা 89 ধারা হলো অভিভাবক, 12 বছরের কম বয়স্ক শিশু বা পাগলের অভিভাবকের সম্মতি নিয়ে সৎ বিশ্বাসে মঙ্গলার্থে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতীত কোনো কাজ অপরাধ নয়। 89 ধারা 90 হলো ভ্রান্ত ধারণা বা তত্ত্বের ভুল বা ভয়ভীতির মাধ্যমে সম্মতি হিসেবে গণ্য হবে না। 12 বছরের কম বয়স্ক শিশুর সম্মতি হবে না। মস্তিষ্ক বিকৃতি বা পাগল ব্যক্তির সম্মতি হিসেবে গণ্য হবে না।
মাতাল ব্যক্তির সম্মতি ও সম্মতি হিসেবে গণ্য হবে না। 92 ধারা হলো মৃত্যু ঘটানোর কোনো উদ্দেশ্য বা ইচ্ছা নেই, সৎ বিশ্বাস আছে, উপকার করার ইচ্ছা আছে, এই অবস্থার প্রেক্ষিতে কোনো কাজ অপরাধ নয়। তাহলে যদি প্রশ্ন আসে পরীক্ষায় সম্মতি বলতে কি বুঝেন, সম্মতি সহকারে কাজ কখনো অপরাধ নয়, তাহলে কি 92 দ্বারা ব্যবহার করা যাবে নাকি যাবে না? প্রশ্ন হয়েছিল এরকম, সম্মতি বলতে কি বুঝেন, সম্মতি সহকারে কাজ কখনো অপরাধ নয়, এই প্রশ্নে কি 92 দ্বারা আসবে? আসবে না। এই প্রশ্নে 92 দ্বারা আসবে না, কারণ 92 দ্বারা সম্মতির সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে যদি বলে সম্মতি সহকারে কৃত কাজ অপরাধ নয় এমন কয়টা ক্ষেত্র লিখুন, তাহলে কোনটা কোনটা লিখবেন? আপনি দণ্ডবিধি আইনের 87 ধারা লিখতে পারবেন, দণ্ডবিধি আইনের 88 ধারা লিখতে পারবেন, দণ্ডবিধি আইনের 89 ধারা লিখতে পারবেন। পারবেন কি না? পারবেন। এখন দণ্ডবিধি আইনের 91 ধারা হলো ব্যতিক্রমের ব্যতিক্রম। এটা কালকে আলোচনাটা ছিল না মনে হয়, 91 ধারা করা হয়েছিল। 91 ধারা আলোচনা গতকালকে হয় নাই। 91 ধারার আলোচনা হলো যে সকল কার্য সাধিত কার্য হতে স্বতন্ত্রভাবে অপরাধ হিসেবে গণ্য হয় সে সকল কাজ বর্জন। আপনারা জানবেন, যদি সম্মতি হয়, কত বছরের কম বয়স্ক একজন নারী সম্মতি যদি দেয়, ধরেন একজন পুরুষের সাথে তার এটা রোমান্টিক সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক, ছেলে মেয়ে, কিন্তু ছেলেটার বয়স ধরেন 22 বছর 23 বছর, মেয়েটার বয়স 15 বছর। এখন এই মেয়ে তার সাথে অবৈধ সম্পর্ক করতে সম্মতি প্রদান করলো, অনুমতি দিল। আইনের ভাষায় এই 15 বছরের অধিক হলে যদি সম্মতি থাকে, এটা কি ধর্ষণ হবে নাকি হবে না? হবে। মেয়ের বয়স 15 বছরের উপরে ধর্ষণ হবে? হ্যাঁ, বর্তমান ব্যাখ্যা অনুসারে নারী শিশু নির্যাতন দমন সংশোধনী অধ্যাদেশ অনুসারে 9-এর প্রথম ব্যাখ্যা অনুসারে যদি নারীর বয়স 16 বছরের নিচে হয়, যদি সম্মতিও থাকে, তাহলে সেটা কি হবে? অনুমতি থাকলেও ধর্ষণ হবে। আর দণ্ডবিধি আইনের বিধান অনুসারে কত বছর? 14 বছর। আচ্ছা, এটার সাথে কিছুটা রিলেটেড। ও সরি স্যার, লক্ষ্য করতে পারি না। একটু, তাহলে দণ্ডবিধি আইনের দণ্ডবিধি আইনের 91 ধারা আলোচনার বিষয়টা হলো কি জানেন, এটা হলো ব্যতিক্রমের ব্যতিক্রম। সাধারণত আমরা 87 ধারায় যদি সম্মতি সহকারে কোনো কাজ করি, তাহলে সেই কাজটা কি অপরাধ হয়? অপরাধ হয়? হয় না। 88 ধারা কাজের মধ্যে যদি সম্মতি থাকে অপরাধ হয়? হয় না কিন্তু।
89 দ্বারা সম্মতি থাকলে অপরাধ হয়? হয় না। তার মানে বোঝা যায় সম্মতি যদি কোনো কাজের ভিতরে থাকে, যদি এই কাজটা সরল বিশ্বাসে করা হয়, তাহলে সেটা অপরাধ হয় না, এটাই তো স্বাভাবিক। কিন্তু 91 দ্বারা এসে বলতেছে সম্মতি থাকলে সব কাজ করা যাবে না। এখন ছেলেটার বয়স তো 22 বছর, এই মেয়েটা যে সম্মতি দিয়ে দিল, তাহলে এই সম্মতির ভিতরে কি একটা অপরাধ আছে কিনা? কি অপরাধ আছে এখানে? একটা একটা ধরেন আইন বিরোধী কাজ বা দর্শন বা একটা গুনার কাজ আছে, তাই না? তাহলে এই কাজটা কি করা যাবে না? করা যাবে না। যদি আরো সহজে বলি, বইয়ের ভাষায় গর্ভপাতকরণ কিন্তু একটা অপরাধ। অপরাধ না? গর্ভপাত অপরাধ। কিন্তু নারীর জীবন রক্ষার উদ্দেশ্য যদি হয়, নারীর জীবন রক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই গর্ভপাত করতে, গর্ভপাত নারীর জীবন বাঁচানোর জন্য, তাহলে অপরাধ নয়। এছাড়া এখন গর্ভপাত করার জন্য যদি ডাক্তারের শরণাপন্ন হয় কোনো একজন নারী বা একজন পুরুষ, নারীকে নিয়ে গেল, তাহলে নারীর সম্মতি আছে কিনা গর্ভপাতের জন্য? নারীর সম্মতি আছে। ডাক্তারের কাজটা সৎ বিশ্বাসে করলো এবং নারীর মঙ্গলের জন্যই করলো এবং নারীর মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ব্যতী রেখেই করলো। তাহলে এই যে গর্ভপাত করলো যে ডাক্তার, ডাক্তার কি রেহাই পাবে? ডাক্তারের কাজ কি অপরাধ হবে? ডাক্তারের কাজে অপরাধ হবে। কেন? এই কারণেই অপরাধ হবে, কারণ যদিও বা সম্মতি আছে, কিন্তু এটা কিসের সম্মতি? কোনো অপরাধমূলক কাজের সম্মতি। অর্থাৎ সম্মতি থাকলেও যদি এই কাজটার অন্তরালে একটা অপরাধ লুকায়িত থাকে, এই কাজটার ভিতরে একটা অপরাধ থাকে, তাহলে সম্মতি থাকলেও এই কাজটা করলেও কি পাবে না সে? রেহাই পাবে না। দণ্ডবিধানের কত দ্বারা? 91 দ্বারা। বিষয়টা বুঝাতে পারছি আমি? তাহলে 91 দ্বারা আলোচনার প্রেক্ষাপট কি? রেহাই পাওয়ার দ্বারা নাকি রেহাই না পাওয়ার দ্বারা? এটা হলো রেহাই না পাওয়ার দ্বারা। কেন রেহাই পালো না? এই সম্মতির ভিতরে কি আছে? একটা স্বতন্ত্র অপরাধ আছে, একটা অপরাধ লুকায়িত আছে। তাহলে এই ক্ষেত্রে কি করা যাবে না? সম্মতি থাকলেও কি করা যাবে না? মঙ্গলার্থে হোক, সৎবিশ্বাসী হোক, কোনো কাজ করা যাবে না। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 91 দ্বারা। বুঝাতে পারছি? তাহলে এরকম দুইটা ধারা পাইছি আমরা, ব্যতিক্রমের ব্যতিক্রম। গত ক্লাসে আমরা একটা পাইছিলাম 86 দ্বারা। এটা কি ব্যতিক্রম রেহাই পাওয়ার দ্বারা নাকি রেহাই না পাওয়ার দ্বারা? রেহাই না পাওয়ার দ্বারা। আরেকটা ধারা পাইলাম আমরা 91, যে সম্মতি থাকলেই যে সব কাজ করা যাবে এরকম না। এমন কাজের ভিতরে সম্মতি মানে অনুমতি দেওয়া হয়েছে, এই কাজটা একটা কি কাজ? অপরাধমূলক কাজের সম্মতি, এটা করা যাবে না। এটা হলো 91 ধারা আলোচনা। এটা বোঝার জন্য প্রশ্ন করবেন এখান থেকে। 93 দ্বারা সরল বিশ্বাস স্বীকৃত যোগাযোগ, সংবাদ বহন বা পরিবহন অপরাধ নয়। সরল বিশ্বাসে কোনো সংবাদ দেওয়া হয়েছে, তাহলে সংবাদের প্রেক্ষিতে কোনো তথ্যের প্রেক্ষিতে কোনো অঘটন বা দুর্ঘটনা ঘটতে পারে। আপনি ডাক্তার রুগীকে বললো যে আপনার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না, ভালোভাবে খাওয়া দাওয়া করেন, ঠিক আছে, তরল খাবার খাবেন বা ইত্যাদি এরকম বলছে। এই কথা শুনে, ডাক্তারের কথা শুনে রুগী কি হলো? মৃত্যুবরণ করলো। তাহলে ডাক্তার কি এই রুগীর মৃত্যুবরণ করার জন্য বলছে নাকি সরল বিশ্বাসে বলছে এটা, যে রুগী যেন ভালো মন্দ খাবার খায়, শরীর ভালো থাকে ইত্যাদি, তাই না? তাহলে সরল বিশ্বাসে। রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্টের ঘটনা দেখলেন, দুর্ঘটনা, এক ব্যক্তি ধরেন খুব গুরুতর আহত, তার এখান থেকে ফোন নাম্বার নিয়ে ধরেন তার পরিবারকে সংবাদটা প্রদান করলেন। এই সংবাদ শুনে পরিবারের লোক অসুস্থ হয়ে গেল বা মারা গেল, হতে পারে না এরকম? ঘটে এরকম সংবাদ শুনেই। তাহলে আপনি কি ওই পরিবারের ক্ষতি করার জন্য সংবাদ দিছিলেন? না। তাহলে সরল বিশ্বাসে কোনো সংবাদ বহন বা পরিবহন বা প্রদান করলে, এই অবস্থায় যদি কোনো কিছু ঘটে যায়, তাহলে সংবাদ প্রদানকারী ব্যক্তির কাজ কি হবে না? অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারাগত দণ্ডবিধি আইনের 93 ধারা। তাহলে 93 ধারার অপরাধের দায় থেকে রেহাই কে পালো? সংবাদ প্রদানকারী ব্যক্তি। কেন? কারণ এই সংবাদটা কোনো অপরাধমূলক সংবাদ না, বা এটা কোনো উদ্দেশ্য প্রণোদিত না, এটা সরল বিশ্বাসে প্রয়োজনে এটা করছে, সেই ক্ষেত্রে রেহাই পাওয়ার দ্বারা। 94 দ্বারা তাৎক্ষণিক মৃত্যু ভয়। কি ভয়? তাৎক্ষণিক কোনো ব্যক্তিকে মৃত্যু ভয় দেখিয়ে নাকি গুরুতর জখম হবে? 94 দ্বারা কোনটা সঠিক? তাৎক্ষণিক মৃত্যু ভয় নাকি তাৎক্ষণিক গুরুতর জখমের ভয়, নাকি দুইটাই সঠিক? এমসিকিউ প্রশ্ন।
যে দণ্ডবিধির 94 ধারা, যে প্রথমে দণ্ডবিধির 94 ধারা কোনো ব্যক্তিকে তাৎক্ষণিক মৃত্যু ভয় নাকি গুরুতর জখমের ভয়, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক না? দুইটাই সঠিক তো নাকি? না, শুধুমাত্র মৃত্যু ভয়, এমন মৃত্যুর ভয়, এমন আশঙ্কা সৃষ্টি করে যেটা মৃত্যুই কি হবে, এই মৃত্যুই হবে তার পরিণতি। এটা একটু বুঝার দ্বারা আছে, এখানে কয়েকটা ভাবে বুঝতে হবে এই দ্বারাটা। তাহলে আমাকে একজন এমন ভাবে ভয় দেখাইলো আমার গুরুতর জখমের সম্ভাবনা আছে। গুরুতর জখম মানে কি? 8টা, তাই না? তাহলে গুরুতর জখমে 8টা প্রক্রিয়া হয়। তাহলে আমি গুরুতর জখম হয়ে যাবে, এই অবস্থায় আমার কোনো কাজ অপরাধ হবে না, বিষয়টা কিন্তু এরকম না। কিন্তু আমাকে এমন ভাবে ভয় সৃষ্টি করতেছে, এমন একটা আতঙ্ক সৃষ্টি হলো যে আমার মৃত্যুই হবে। এই অবস্থায় আমার দ্বারা কোনো কাজ করায় নেওয়া হলো। কি করা হলো? করায় নেওয়া হলো। ধরেন আমার মাথায় একজন বন্দুক ধরে দিয়ে বলতেছে এই ফাইলে সই করেন। আমি যে ফাইলটা সই করলাম, এই ফাইলের ভিতরে আমার কোম্পানির বা প্রতিষ্ঠানের বড় ক্ষতি হয়ে গেল, অথবা কোনো একটা বিষয়ের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াইলো, বা এটা অপরাধমূলক কার্য হলো। এখন আমি যে এই ফাইলে সই করলাম, এটা কি আমি কেন করলাম? আমাকে তাৎক্ষণিক মেরে ফেলা হবে এটা সই না করলে। তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেটা করায় নেওয়া হয়েছে, আমি কি ইচ্ছে করে করছি, অপরাধের উদ্দেশ্য নিয়ে করছি, নাকি আমি বাধ্য ছিলাম জীবন বাঁচানোর জন্য? তাহলে আমার কাজ অপরাধ হিসেবে গণ্য হবে না। কিন্তু আইনে বলতেছে আপনাকে মেরে ফেলুক, কিন্তু দুইটা কাজ করতে পারবেন না। কি করতে পারবেন না? খুন এবং মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহ অপরাধ। আমার মাথায় একজন বন্দুক ধরে দিচ্ছে, বন্দুক ধরে বলতেছে উজ্জ্বলকে তুমি গুলি করো। তাহলে আমার মাথায় ধরেন মুর্শেদে বন্দুক ধরছে, মুর্শেদ বলতেছে উজ্জ্বলকে তুমি গুলি করো। আমি কি এটা করতে পারি? এটা করলে কিন্তু আমি 94 ধারায় রেহাই পাবো না। আর একটা হলো কি, মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হতে পারে। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় হতে পারে এরকম কোন রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ বা রাষ্ট্রদ্রোহ অপরাধ। এই দুইটা কাজ করলে আমি কি পাবো না? রেহাই পাবো না। এছাড়া আমাকে মৃত্যুর ভয় দেখায় যদি তাৎক্ষণিক কোনো অপরাধ কেউ করে নেয়, তাহলে দণ্ডবিধি আইনের 94 দ্বারা আমি কি পাবো? আমি কিন্তু রেহাই পেয়ে যাব। বুঝাতে পারছি বিষয়টা? তাহলে দণ্ডবিধি 94 দ্বারা কে রেহাই পাবে? যে আমাকে তাৎক্ষণিক ভয় দেখাইছে সে রেহাই পাবে। আমি যে অপরাধটা করলাম আমি রেহাই পাবো, নাকি আমি যে কোনো ব্যক্তিকে আঘাত করলাম বা কোনো ব্যক্তির বিরুদ্ধে অপরাধ করলাম সেই ব্যক্তি রেহাই পাবে? কোনটা সঠিক? বোঝার চেষ্টা করেন। দণ্ডবিধি আইনের 94 ধারা রেহাই কে পাবে? ধরেন আমাকে মুর্শেদ বন্দুক ধরে ভয় দেখাইলো, এটা একটা। কি বলতেছে? যে তুমি কি করো? হৃদয়কে আঘাত করো। আমি মুর্শেদ, আমাকে বন্দুক ধরার জন্য আমি হৃদয়কে কি করলাম? আঘাত করলাম। এবার 94 ধারা রেহাই কে পাবে? মুর্শেদ, শরীফুল, নাকি হৃদয়? প্রশ্ন অনুসারে বোঝার চেষ্টা করেন। হৃদয় তো কোনো অপরাধী না। হৃদয় এখানে অপরাধ আছে? হৃদয় তো আমি আঘাত করছি, সে তো ভিকটিম, তার রেহাই পাওয়ার তো প্রশ্ন এখানে আসেই না। তাহলে মুর্শেদ যে আমাকে ভয় দেখাইছে সেও না। কিন্তু সে যে আমাকে মৃত্যুর ভয় দেখাইয়া এই হৃদয়কে আঘাত করায় নিল, শরীফুল রেহাই পেয়ে যাবে কেন? যদি শরীফুল হৃদয়কে তাৎক্ষণিকভাবে আঘাত না করতো, তাহলে শরীফুলের মৃত্যু ছিল অনিবার্য। এই জন্য শরীফুল কি পাইছে? রেহাই পাইছে। কিন্তু এই বয়ের, এটা আমাকে শুধু মুর্শেদ বলছে তুমি যদি হৃদয়কে আঘাত না করো শরীফুল, আমি তোমাকে আঘাত করে ফেলবো। এই অবস্থায় কি আমি রেহাই পাবো? আমি রেহাই পাবো না। কেন? কারণ আঘাতের বয়ের ক্ষেত্রে এটা করা যাবে না। তাহলে দুইটা শর্ত মনে রাখতে হবে, এগুলো মৃত্যুর ভয় থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো, দুইটা ক্ষেত্রে রেহাই পাওয়া যাবে না। খুন অথবা মৃত্যুদণ্ডে দণ্ড হইতে পারে এরকম রাষ্ট্রদ্রোহ অপরাধ, এই ক্ষেত্রে সে কি পাবে না? রেহাই পাবে না। তারা হলো দণ্ডবিধি আইনের 94। 94 দ্বারা বুঝছেন? তাহলে এমসিকিউ প্রশ্ন যদি হয়, আমরা অনেকেই কিন্তু এরকমটা পড়তাম, যে দণ্ডবিধি 94 দ্বারা তাৎক্ষণিক মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখায়া অসম্ভব, তাৎক্ষণিক মৃত্যু ভয়, এটা মনে রাখতে হবে। রেহাই পাবে কে? যে অপরাধ করায় নিল সে, নাকি যার মাধ্যমে অপরাধটা সংগঠিত হলো সে? যার মাধ্যমে অপরাধটা সংগঠিত হলো সে। তবে কয়টা ক্ষেত্রে রেহাই পাবে না? দুইটা ক্ষেত্রে রেহাই পাবে না। খুন
মৃত্যুদণ্ডে দণ্ডনীয় রাষ্ট্রদ্রোহ অপরাধ, রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ। সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য নয় দণ্ডবিধি আইনের 95 ধারা। কতটুক সামান্য? কতটুক সামান্য বলতে পারবেন? কত টাকা পর্যন্ত? 5 টাকা, 10 টাকা, 50 টাকা? তাহলে সামান্য বলতে, হ্যাঁ, আইনের ভাষায় ভাষ্যতে বলা আছে 3 টাকা ঘুষ বা 3 টাকা, এগুলা সামান্য ক্ষতিকারক, সামান্য অপরাধ বলা হয়েছে। ভাষ্যতে এরকম কথা আসছে। যাই হোক, আমরা ওইদিকে যাব না। 3 টাকা ঘুষ লইলে সেই অপরাধ দণ্ডবিধি আইনের 95 ধারায় কি হবে? অপরাধযোগ্য হবে না। আছে, ভাষ্যতে বলা আছে 3 টাকার বিষয়, কিন্তু আমাদের মূল প্রেক্ষাপটটা সামান্য ক্ষতিটা আমরা নির্ধারণ করব কিভাবে জানেন? যেটা এমন ক্ষতি, দণ্ডবিধির 95 ধারা সামান্য ক্ষতি বলতে এমন ক্ষতিকে বোঝানো হয়েছে যে ক্ষতিটার জন্য কোনো ধরনের সুস্থ, সাধারণ, স্বাভাবিক বুদ্ধিমত্তা ও মেজাজের কোনো ব্যক্তি এই ক্ষতির জন্য কোনো কি করবে না, অভিযোগ করবে না। এরকম সামান্য ক্ষতি। তাহলে আপনার সানোয়ার, আপনার ফুলের গাছ থেকে, ফুলের বাগান থেকে শাহিন 4টে ফুল তুলে নিয়ে গেছে, এই জন্য কি আপনি অভিযোগ করবেন? যাবেন কোর্টে, থানায়? যাবেন না, যদি আপনি সুস্থ মস্তিষ্কের বুদ্ধিমত্তার হয়ে থাকেন। তাহলে এমন ক্ষতি যেটা দণ্ডবিধানে 95 ধারা বলছে যে সামান্য ক্ষতিকারক কার্য কি নয়, অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে কোনো কিছুই অপরাধ নয় যেটা এমন ক্ষতি সাধন করে বা এই ক্ষতির জন্য অভিপ্রেত হয়ে থাকে, যেটা সামান্য ক্ষতি, যেটা কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি এই ক্ষতির জন্য কি করবে না, অভিযোগ করবে না। তো যদি 95 ধারা থেকে এমসিকিউ প্রশ্ন হয় যে দণ্ডবিধির 95 ধারা সামান্য ক্ষতিকারক কার্য অপরাধ হিসেবে গণ্য নয়, এটা কিরকম সামান্য ক্ষতি? এই সামান্য ক্ষতির বিষয় পুলিশ অফিসার নির্ধারণ করবেন, এই ক্ষতির পরিমাণ আদালত নির্ধারণ করবেন। 50 টাকার কম মূল্যের কোন সম্পত্তির ক্ষতি, নাকি যে ক্ষতির জন্য সুস্থ মস্তিষ্কের কোনো ব্যক্তি অভিযোগ করবে না এরকম ক্ষতি? যে ক্ষতির জন্য কোনো সুস্থ মস্তিষ্কের ব্যক্তি কোথাও কোনো অভিযোগ করবে না, এরকম ক্ষতিকারক কার্য কি নয়, অপরাধ হিসেবে গণ্য নয়। ধারা হলো দণ্ডবিধি আইনের 95 ধারা। ধারা? 95 ধারা। এই ছিল আমাদের প্রথম অংশটা এই অধ্যায়ের। দ্বিতীয় অংশের আলোচনাটা হলো আত্মরক্ষার অধিকার বা প্রতিরক্ষার অধিকার সম্পর্কিত 96 থেকে 106 ধারা। এগুলো দ্বারা ভিত্তিক, দ্বারার গভীরে ঢুকে যদি বুঝতে পারেন তখন প্রশ্ন ধরতে পারবেন। না হলে আপনি মনে করেন যে আত্মরক্ষার অধিকার, এটা কি আবার পড়তে হয়? এগুলো তো এমনি প্রশ্ন কমন পড়বে, কিন্তু এগুলোর ভিতরে এরকম ভাবে পেঁচায় দিবে প্রশ্নগুলা, আপনি মানে ধরতেই পারবেন না যে প্রশ্নটা কোথায় নিয়ে চলে গেছে। আপনি কি, আমি এখনই প্রশ্ন করলে, ক্লাস এই 2-3টা ধারা পড়ানোর পরে প্রশ্ন করলে আপনি দেখবেন যে এরকম প্রশ্নের ধারাটার মধ্যে আমি ভুল করলাম, যে আত্মরক্ষার একটা অধিকার, প্রতিরক্ষার অধিকার এত সহজ জায়গায়, এটাতে ভুল করে ফেললাম। হ্যাঁ, এটা স্বাভাবিক বিষয়। এটার কারণটা হলো আমাদের বইয়ের যে সঠিক ভাষাটা এটা না বোঝা, এই জন্য আমাদের এই সমস্যাগুলো হতে পারে। অতএব আমরা এই জায়গাটা খুব ভালো করে নিব। আমি কিন্তু আগেই বলছি যে দণ্ডবিধির এই অধ্যায়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যেমন আগের যে অধ্যায়টা পড়ে আসলাম, মানে এই অধ্যায়টা যে প্রথম অংশগুলো পড়লাম, এখানে একটা প্রশ্ন হয়, কোন কোন ক্ষেত্রে খুন করলেও কি হয় না, অপরাধ হিসেবে গণ্য হয় না, এরকম একটা প্রশ্ন কিন্তু খুব হয়। তাহলে এখান থেকে কয়েকটা দ্বারা আমাদের লিখতে হবে যে কোন কোন ক্ষেত্রে খুন। এখন 82 ধারায় 9 বছরের কম বয়স্ক শিশু খুন করলেও কি হবে না, অপরাধ হবে না। 83 ধারা 9 বছরের বেশি, 12 বছরের কম, তার বুদ্ধির পরিপক্কতা নাই, খুন করলে কি হবে না, অপরাধ হবে না। 84 ধারা পাগল ব্যক্তি যদি খুন করে ফেলে, অপরাধ হিসেবে কি হবে না, এরকম একটা প্রশ্ন। আবার এই এই জায়গা থেকে এই 96 থেকে 98-এর ভিতরে যুক্ত করে আরো কিছু প্রশ্ন হয়। যেমন আপনার কোনো কোনো কাজ অপরাধ নয় কিন্তু এমন কাজের বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। লিখুন, আসে নাই কথাটা অনেকবার, যে কোনো কোনো কাজ অপরাধ নয় কিন্তু এই কাজের বিরুদ্ধেও কি করা যায়, প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এটা 82, 83, 84 ধারারই প্রশ্ন, তবে 98 রিলেটেড। কি রিলেটেড? 98 ধারার সাথে রিলেটেড। এই দুইটা প্রশ্ন সবচেয়ে বেশি হয়। আর কি প্রশ্ন হয়? সম্মতি বলতে কি বুঝেন, কোন কোন ক্ষেত্রে সম্মতি সহকারে কৃত কাজ অপরাধ হিসেবে গণ্য নয়, এটা একটা, এটা একটা প্রশ্ন। কি? এটা একটা প্রশ্ন। তারপরে সম্মতি ব্যতীত কোনো কাজ, সম্মতি ব্যতীত কোনো কাজ
কখনো অপরাধ হিসেবে গণ্য নয়? এটাও একটা প্রশ্ন। এখন আপনাকে প্রশ্ন এইভাবে করলো যে সম্ভাব্য ক্ষতিকারক কাজ কখনো অপরাধ নয়। এখন যদি আপনি এটা পড়েন যে বড় ক্ষতি থেকে বাঁচানোর জন্য ছোট ক্ষতি, তাহলে তো আপনি প্রশ্ন ধরতে পারবেন না। কিন্তু এই যে 81 দ্বারা তো আপনি হেডিং বুঝে ফেলছেন যে সম্ভাব্য ক্ষতিকারক কাজ, অতএব আপনি কিন্তু পরীক্ষার হলে কি করতে পারবেন? প্রশ্ন ধরতে পারবেন। কথা বুঝাইতে পারছি? এমসিকিউ প্রশ্ন বুঝবেন। যদি পরীক্ষার প্রশ্ন আসে যে আপনার মানে আমি বলতেছি প্রশ্নের প্যাটার্ন গুলো কিরকম হবে, শুধু সূচিকেন্দ্রিক প্রশ্ন, ভিতরে ভাষ্যতে আমি যাই নাই কিন্তু এখনো। এই জায়গাগুলো প্রচুর পরিমাণ প্রশ্ন তৈরি করা আছে আমার, আমি পড়াবো ইনশাল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ। এখন আমি সূচিকেন্দ্রিক প্রশ্নগুলো বলতেছি। পরীক্ষার প্রশ্ন আসলো যে আপনার কি বলে আইনানুগ কার্য সম্পাদনকালে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা কখন অপরাধ নয়? এখন যদি আমরা ভিতরে না পড়ি তাহলে আমরা সবাই লিখবো যে আইনানুগ কার্য সম্পাদনকালে দণ্ডবিধানের 80 দ্বারাই কৃত কাজ অপরাধ নয়। তাহলে যদি এটা 3 নম্বরের প্রশ্ন হয়, আপনাকে 1 নাম্বার দিতে গিয়েও খুব কষ্ট হবে। দাঁড়াটার জন্য হয়তো 1টা নাম্বার দিবে। কিন্তু আপনি যদি লেখেন যে আইনানুগ কার্য সম্পাদনকালে দুর্ঘটনা নিম্নলিখিত ক্ষেত্রে অপরাধ নয়: 1, অপরাধমূলক উদ্দেশ্য ব্যতিরেকে হলে; 2, অপরাধমূলক অবগতি ব্যতিরেকে হলে; 3, সরল বিশ্বাসে সম্পাদিত হলে। তাহলে 3 না দেখে আপনাকে 2 দিতে হবে। তো আপনি বুঝেন 3 নম্বরের প্রশ্নের মান এখানে একজন আইন জানার জন্য 3-এর ভিতরে 2 পাইলো, আরেকজন 1 পাইলো, শুধু দ্বারা বোঝার জন্য। তাহলে যদি 3 নম্বরের প্রশ্নে যদি আপনার 1 বৃদ্ধি পায়, তাহলে 50-এর ভিতরে আপনার এভারেজ করেন তো, গড় করেন তো কত বৃদ্ধি পাবে? এরকমটাই তো হবে টোটালটা। এরকম হবে না? এরকম হবে। এটা সমীকরণ কিন্তু একটা। এই জন্য আপনার লেখা উপস্থাপনের জায়গাগুলো সুন্দর হবে যখন আইনের কি করবেন, গভীরে পড়বেন। এরকম প্রত্যেকটা ধারাতে এরকম চমক আছে, প্রত্যেকটা ধারাতেই কি আছে, এরকম ব্যাপার আছে। দণ্ডবিধি আইনের 96 থেকে 106 ধারার আলোচনাগুলো হলো আত্মরক্ষার অধিকার বা প্রতিরক্ষার অধিকার। প্রতিরক্ষার অধিকার, এই অধিকার প্রয়োগকালে কোনো কিছুই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা হলো দণ্ডবিধি আইনের কত ধারা? 96 ধারা। অর্থাৎ প্রতিরক্ষার অধিকার বলেন, আত্মরক্ষার অধিকার বলেন বা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার যখন প্রয়োগ করব, কোনো কিছু অপরাধ হিসেবে গণ্য হবে না। ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার এটা কার জন্য প্রযোজ্য? ক, পুলিশ অফিসারের জন্য প্রযোজ্য; খ, সকল সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য; গ, সকল নাগরিকের জন্য প্রযোজ্য। তাহলে কি হবে এটা? এটা সকল নাগরিকের জন্যই কিন্তু। তার মানে সকল নাগরিক, পুলিশ, ম্যাজিস্ট্রেট, সকল সরকারি কর্মচারী সবার জন্যই কিন্তু কি অধিকারটা, এই অধিকারটা দেয়া আছে এটা, তাই না? আচ্ছা, তাহলে এই অধিকারটা যখন আমরা প্রয়োগ করব, ওই প্রয়োগ করতে গিয়ে এই অবস্থায় আমাদের কোনো কিছুই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। তাহলে অধিকারটা আসলে কি এটা? এই অধিকারটা কয়টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত বলতে পারবেন? প্রতিরক্ষার অধিকার এর সূত্র কয়টা বিষয়ের উপর প্রতিষ্ঠিত? কে বলতে পারবেন? ধর পরীক্ষার হলে এমসিকিউ আসলো যে আত্মরক্ষার অধিকার বা প্রতিরক্ষার অধিকার কয়টি সূত্রের উপর প্রতিষ্ঠিত? এই অধিকারটা সবাই জানেন দেখি, বাস মাশাআল্লাহ, সবাই জানেন। আর এই অধিকারটা 2টা সূত্রের উপর প্রতিষ্ঠিত। কয়টা? 2টা। প্রথমত হলো নিজের দেহ, নিজের জীবন; অন্যের দেহ, অন্যের জীবন; নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তির রক্ষা করার জন্য এই অধিকার প্রয়োগ করা যাবে। 2 নম্বর সূত্র হলো যতটুক প্রয়োজন ততটুক কি করা যাবে, ক্ষতি সাধন করা যাবে। প্রশ্ন দিয়ে দিবে আপনাকে যে প্রতিরক্ষার অধিকার কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত, কয়টি সূত্রের উপর প্রতিষ্ঠিত, সূত্র সমূহ লেখুন। লেখুন প্রতিরক্ষার অধিকার দণ্ডবিধির 96 ধারা মোতাবেক 2টা সূত্রের উপর প্রতিষ্ঠিত। একটা হলো নিজের জানমাল, আর একটা হলো অন্যের জানমাল। আর একটা হলো কি, যতটুক দরকার, যতটুক প্রয়োজন ততটুক ক্ষতি সাধন করে অধিকার কি করা যাবে, প্রয়োগ করা যাবে। তাহলে 96 ধারা নর্মাল আলোচনা কি, যে আত্মরক্ষা বা ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার আমরা যখন প্রয়োগ করব, তখন কোনো কিছুই কি হবে না, অপরাধ হিসেবে গণ্য হবে না। ধারা হলো দণ্ডবিধি আইনের কত? 96 ধারা। দণ্ডবিধি আইনের 96-এর আবার আমরা আসতেছি, আলোচনায় আসবো। দণ্ডবিধি আইনের 97 ধারার আলোচনা হলো যে এই অধিকারটা যে আমরা প্রয়োগ করব,
প্রতিরক্ষার অধিকারটা কি সম্পর্কের বিধান? যে প্রতিরক্ষার অধিকারের যে বিষয়টা বা আত্মরক্ষার অধিকারের যে বিষয়টা, এটা কয় কয় প্রকারের অধিকার? এটা কি শুধু শরীর সম্পর্কিত অধিকার, নাকি সম্পত্তি সম্পর্কিত অধিকার, নাকি দুইটাই সঠিক? তাহলে প্রতিরক্ষার যে অধিকার, এটা শরীর সম্পর্কিত অধিকার এবং সম্পত্তি সম্পর্কিত অধিকার, দুই ক্ষেত্রেই কি হবে? প্রযোজ্য হবে। এখন প্রতিরক্ষা বা আত্মরক্ষার অধিকার যে শরীরের ক্ষেত্রে প্রযোজ্য, এটা কি শুধুমাত্র নিজের কোনো ব্যক্তির নিজের দেহের জন্য, নাকি অন্যের দেহের জন্য প্রযোজ্য হবে, নাকি দুইটাই সঠিক হবে? দুইটাই সঠিক হবে। সম্পত্তির জন্য যে অধিকার, এটা কি শুধু নিজের সম্পত্তির জন্য প্রযোজ্য হবে, নাকি অন্যের সম্পত্তির জন্য প্রযোজ্য হবে, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। সম্পত্তির জন্য যদি প্রতিরক্ষার অধিকার প্রযোজ্য হয়, তাহলে এটা কি স্থাবর সম্পত্তির জন্য প্রযোজ্য, নাকি অস্থাবর সম্পত্তির জন্য প্রযোজ্য? কোনটা? সম্পত্তির জন্য বুঝতে পারলাম, নিজের এবং অন্যের। তবে কি স্থাবর সম্পত্তির জন্য, নাকি অস্থাবর সম্পত্তির জন্য? কি উত্তর হবে? দুই ক্ষেত্রেই প্রযোজ্য। স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি উভয় ধরনের সম্পত্তির ক্ষেত্রেই কি হবে? অধিকার প্রযোজ্য হবে। তাহলে এখন আসেন 97 দ্বারা। তাহলে আমরা 96 দ্বারা পড়লাম, এই প্রতিরক্ষার অধিকার, আত্মরক্ষার অধিকার প্রয়োগকালে কোনো কিছুই অপরাধ নয়, এটা একটা পড়লাম। আর পড়লাম এই অধিকার দুটা সূত্রের উপর প্রতিষ্ঠিত। প্রথম সূত্র হলো নিজের দেহ, অন্যের দেহ, নিজের সম্পত্তি, অন্যের সম্পত্তির জন্য অধিকার প্রয়োগ করা যাবে। দ্বিতীয় সূত্র হলো যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত ক্ষতি সাধন করে এই অধিকার প্রয়োগ করা যাবে। 97 বলছে দেহ এবং সম্পত্তি সম্পর্কিত অধিকার, দেহ এবং সম্পত্তি সম্পর্কিত ব্যক্তিগত অধিকার। তাহলে দেহের ক্ষেত্রে অধিকারটা কখন প্রয়োগ করা যাবে? মনুষ্য দেহ ক্ষুণ্ণকারী এমন কোন মনুষ্য দেহ ক্ষুণ্ণকারী এমন বা যে কোনো অপরাধের বিরুদ্ধে নিজের দেহ এবং অন্য ব্যক্তির দেহের ক্ষেত্রে এই অধিকার কি হবে? প্রযোজ্য হবে। তাহলে ক্ষুণ্ণ আর অক্ষুণ্ণ এই দুইটা কথার পার্থক্য বুঝেন? ধরেন আপনার সুনাম কেউ অক্ষুণ্ণ, আপনার সুনাম, সাগরের সুনাম মজিদুল অক্ষুণ্ণ রাখছে। মজিদুল কি অপরাধী হয়েছে? অপরাধী হয়েছে? অক্ষুণ্ণ রাখছে মানে এটা কি রাখছে? কি তাকে সেভ করছে। কিন্তু মজিদুল সাগরের সুনাম ক্ষুণ্ণ করছে, তাহলে কি মজিদুল অপরাধী? তাহলে মনুষ্য দেহ, মানুষের দেহ ক্ষতি হবে, মানুষের মানুষের দেহের ভিতরে আক্রমণ হবে, অপরাধ হবে, এরকম পরিস্থিতিতে নিজের দেহ এবং অন্যের দেহের ক্ষেত্রে এই অধিকারটা প্রয়োগ করা যায়। এটা হলো দণ্ডবিধানের 97-এর 1। 97-এর 2 হলো এই অধিকারটা দণ্ডবিধি আইনে চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট আছে না? চুরির সংজ্ঞা গিয়া পাবেন, দস্যুতার সংজ্ঞা পাবেন, ডাকাতির সংজ্ঞা পাবেন, অনিষ্টের সংজ্ঞা পাবেন, অপরাধমূলক অনধিকার প্রবেশের সংজ্ঞা দিন। অথবা এগুলার ভিতরে যে উদ্যোগের জন্য স্বীয় কোনো এবং অপর কোনো ব্যক্তি স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রযোজ্য হবে। যদি খুব সহজে কথাটা আমরা বুঝতে চাই, দণ্ডবিধির 97 দ্বারাই বলছে এই অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। প্রথম, দেহের বিরুদ্ধে কোনো অপরাধ, এটা নিজের দেহ হতে পারে, অন্যের দেহ হতে পারে। দ্বিতীয়ত, সম্পত্তির বিরুদ্ধে কোনো অপরাধ। সম্পত্তির বিরুদ্ধে অপরাধগুলো কি কি হয় আমাদের দেশে বলতে পারবেন? আপনার পদোন্নতি পরীক্ষার প্রশ্ন আসবে যে আমাদের দেশে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হয় এমন 5টি 10টি অপরাধের নাম লিখুন। পারবেন? পারবেন। সামনে গিয়ে পড়লে পারবেন। আমাদের দেশে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হয় চুরি, আমাদের দেশে সম্পত্তির বিরুদ্ধে অপরাধ হয় বলপূর্বক আদায়, হয় দস্যুতা, হয় ডাকাতি, হয় আপনার সম্পত্তি তছরূপ, হয় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, হয় আত্মসাৎ, হয় আপনার কি করা, চোরাই মাল কেনা বেচা করা, হয় হচ্ছে আপনার প্রতারণা, হয় কি অনিষ্ট। এগুলো কিসের বিরুদ্ধে অপরাধ? সম্পত্তির অনধিকার প্রবেশ, এগুলো সব সম্পত্তির বিরুদ্ধে অপরাধ। অতএব 97-এর 2য় অংশ বলতেছে দণ্ডবিধি আইনের চুরি, ডাকাতি, দস্যুতা, অনিষ্ট, অপরাধজনক, অনধিকার প্রবেশের যে সংজ্ঞাধীন অপরাধগুলা, এই অপরাধগুলা যদি নিজের সম্পত্তি এবং অন্যের সম্পত্তি এবং স্থাবর সম্পত্তি ও অস্থাবর সম্পত্তির বিরুদ্ধে হতে দেখা যায়, তখন এই অধিকার কি করা যায়? প্রয়োগ করা যায়। যদি আপনার কাছে কষ্ট মনে হয়, তাহলে 97 দ্বারা সহজ রূপ হলো এই অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। 97-এর প্রথম অংশ,
দেহর ক্ষেত্রে, 97 দ্বিতীয় অংশ সম্পত্তির ক্ষেত্রে। আর যদি আরেকটু গভীরে যেতে চান, 97 নিজের দেহ অন্যের দেহের জন্য, 97 নিজের সম্পত্তি অন্যের সম্পত্তি, স্থাবর সম্পত্তি অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই অধিকারটা কি হয়, প্রযোজ্য হয় বা প্রয়োগ করা যায়। তাহলে 97 যে আমরা এই অধিকারগুলো প্রয়োগ করতে যাই, এই অধিকার প্রয়োগ করার সময় কোনো কিছুই অপরাধ হিসেবে গণ্য নয়। এটা কত দ্বারা আলোচনা? এটা হলো 96 দ্বারা আলোচনা। বুঝছেন বিষয়টা? তাহলে 96 বলছে কোনো কিছুই অপরাধ নয়। তাহলে কোন ক্ষেত্রে? 97 দ্বারার দেহের ক্ষেত্রে এবং সম্পত্তির ক্ষেত্রে। পারবেন না? তাহলে প্রতিরক্ষার অধিকার রাকিব ভাই মেহেরপুর জেলা নিজের দেহের জন্য প্রযোজ্য নাকি অন্যের দেহের জন্য? দুইটাই সঠিক। নিজের সম্পত্তির জন্য নাকি অন্যের সম্পত্তির জন্য? দুইটাই সঠিক। স্থাবর সম্পত্তির জন্য নাকি অস্থাবর সম্পত্তির জন্য? নাকি দুইটাই সঠিক? উত্তর হলো দুইটাই সঠিক। এগুলো এমসিকিউ প্রশ্ন হয় কিন্তু। আচ্ছা, তাহলে মনে রাখবেন, দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ যে করা যায়, এটা দণ্ডবিধির কত ধারার আলোচনা? দণ্ডবিধির 97 ধারার আলোচনা। ওকে। যদি বলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্র সমূহ লিখুন, 100% দণ্ডবিধি আইনের 97 ধারার প্রশ্ন এটা। কত ধারা? 97 ধারার প্রশ্ন। কিন্তু আমরা কি করব? আমরা কিন্তু 97 লিখবো না অনেকেই। কেন? লিখবো 100 ধারা, 103 ধারা। 1 নম্বরও পাবেন না। 100 ধারা, 103 ধারা সম্পত্তির বিরুদ্ধে অধিকার প্রয়োগের দ্বারা না, সম্পত্তির বিরুদ্ধে অধিকার প্রয়োগ করে গিয়ে মৃত্যু ঘটানোর দ্বারা। দেহের ক্ষেত্রে হলো 100 ধারা, সম্পত্তির ক্ষেত্রে হলো কত ধারা? 103 ধারা। একটু বুঝতে হবে জায়গাগুলা। তাহলে 97 ধারা কি অধিকার প্রয়োগ করে আপনি মৃত্যু ঘটাইতে পারবেন? দণ্ডবিধির 97 ধারায় কি মৃত্যু ঘটানো যাবে? যাবে? অসম্ভব। এখানে এরকম কোনো কথা বলা হয় নাই। দণ্ডবিধি আইনের 98 ধারা, যারা পুরাতন ছাত্র আছেন তারা শুধু একটা কথাই পড়ছেন, দণ্ডবিধি আইনে 98 ধারা, পাগলের বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তাই না? সিনিয়ররা একমত হবেন আমার সাথে যে আমরা কিন্তু একসময় এটাই পড়ছি, দণ্ডবিধি আইনের 98 ধারা, পাগলের বিরুদ্ধেও কি করা যায়, প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এমসিকিউ প্রশ্ন, দণ্ডবিধি আইনের 98 ধারা কয় ধরনের ব্যক্তির বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায়? কয় ধরনের ব্যক্তির বিরুদ্ধে? 1, 2, 3, 4। কয় ধরনের ব্যক্তির বিরুদ্ধে অধিকার? দণ্ডবিধানে 98 ধারায় 4 ধরনের ব্যক্তির বিরুদ্ধে এই অধিকারটা প্রয়োগ করা যায়। দণ্ডবিধানে 98 ধারা যাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করবেন তারা মারাত্মক ধরনের অপরাধী। ক, তাদের অপরাধটা আমলের অযোগ্য অপরাধ, এরকম ব্যক্তি। তাদের কাজ অপরাধী নয়, এরকম ব্যক্তি। সঠিক কোনটা? 98 ধারা যাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করব তাদের কাজ কি নয়, অপরাধ নয়। কেন? কারণ তারা তারুণ্য, 82 ধারা। তারা অপরিণত বিবেক, 83 ধারা। তারা অপকৃতিস্থ, 84 ধারা। তারা প্রমত্ততা, 85 ধারা। তাহলে 82, 83, 84, 85 ধারার 4 ধরনের ব্যক্তি যদি খুন করে ফেলে কাউকে, তার কাছে কি অপরাধ হবে? হবে না। এখন ধরেন একটা বাচ্চার বয়স 9 বছরের নিচে, সে আমাকে গুলি করতে আসতেছে, মেরে ফেলবে। তাহলে সে যদি আমাকে গুলি করে মেরে ফেলে তার কাছে কি অপরাধ হবে? কথা বোঝার চেষ্টা কর, হবে? অপরাধ হবে না। তাহলে আপনি এটা জানেন দণ্ডবিধির 82 ধারায় যে তার কাছ তো অপরাধ নয়। ঠিক আছে বাবা, তুমি আমাকে গুলি করে ফেলো, এটা কি কেউ মানবে? মানবে না। আপনি আপনার নিজের জীবন বাঁচানোর জন্য তার বিরুদ্ধে আপনি কি করতে পারবেন? অধিকার প্রয়োগ করতে পারবেন। দ্বারা হলো দণ্ডবিধির কত ধারা? 98 ধারা। পাগল ব্যক্তি একজনকে অস্ত্র নিয়ে আসতেছে, বাড়ি দিবে। আপনি বলতে সে তো পাগল, বুঝে না, আচ্ছা ঠিক আছে বাড়ি একটা দিয়ে দেখ, এরকম কি? তাহলে তার জন্য আপনার বিরুদ্ধে অধিকারের প্রয়োগের সুযোগ দণ্ডবিধির কত ধারা? 98 ধারা। তাহলে 98 ধারা 4টা কথা মনে রাখেন। বলেন, তারুণ্য, তারুণ্য মানে ধারা কত? 82। অপরিণত বিবেক, ধারা কত? 83। অপকৃতিস্থ ব্যক্তি মানে পাগল ব্যক্তি, ধারা কত? 84, সরি 84। আর 85 কি? প্রমত্ততা ব্যক্তি, প্রমত্তত বা মাতাল ব্যক্তি। এটার একটা সবচেয়ে বেশি প্রশ্ন হইতো এক সময়, এখনো হয়, যে কোনো কোনো কাজ অপরাধ নয়, অথবা কোনো কোনো ব্যক্তিদের কাজ অপরাধ নয় কিন্তু তাদের বিরুদ্ধেও প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। তাহলে ধারা কত? 82 ধারা 9 বছরের কম বয়স্ক শিশুর কাজ অপরাধ নয়,
কিন্তু দণ্ডবিধি আইনের 98 দ্বারা তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায়। দ্বারা কত দিবেন? 82, 98। 9 থেকে 12-র কাজ অপরাধ নয়, 83, কিন্তু 98 দ্বারা তার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায়। দ্বারা কত দিবেন? 83 এবং 98। 84, 98, 85, 98, এইভাবে লিখবেন এই প্রশ্নটা, তাই না? এখন 98 দ্বারা কি মৃত্যু ঘটাইতে পারবেন? মৃত্যু ঘটাইতে পারবেন? অসম্ভব। 98 দ্বারা হলো অধিকার প্রয়োগের দ্বারা। এখন আমরা শুধু শিখতেছি অধিকার কখন প্রয়োগ করা যায়। আমরা 97 দ্বারাই শিখলাম দেহ এবং সম্পত্তির জন্য অধিকার প্রয়োগ করা যায়। 98 দ্বারাতে গিয়ে শিখলাম যাদের কাজ অপরাধ নয়, যারা পাগল, যারা শিশু, তাদের বিরুদ্ধে অধিকার কি করা যায়? প্রয়োগ করা যায়। এখন অধিকার যে প্রয়োগ করবেন, নিয়ম শিখতে হবে না আপনাকে? নিয়ম শিখতে হবে। এই নিয়মের কথা বলা হয়েছে দণ্ডবিধি আইনের 99 ধারা। ক ধারা? 99 ধারা। আমি ক্লাসে যখন বসছি, আমি সারাদিন অসুস্থ ছিলাম আজকে, আলহামদুলিল্লাহ, যাই হোক। আমি কিন্তু টোটালি ভাবছি কোনো কথাই বলতে পারবো না, কিন্তু আপনারা যখন ক্লাসে জয়েন করছেন এক এক করে, আপনাদেরকে দেখার পরে আমি মোটামুটি এখন সুস্থ হয়ে গেছি অনেকটা। হয়তো আপনারা দোয়া করছেন মনে হয় এই জন্য। আমি শুরুতেই কিন্তু বলছি শর্ট টাইমে শেষ করে ফেলবো ক্লাসটা, কথাই বলতে পারবো না, এরকম একটা পরিবেশ ছিল, আসলে কথা বলতে পারতেছিলাম না। কিন্তু আসলে রিল্যাক্স লাগতেছে এখন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, দণ্ডবিধি আইনের পরবর্তী ধারা 99 দ্বারা বুঝতে হবে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য সীমাবদ্ধতা। 99 দ্বারা প্রতিরক্ষার অধিকার প্রয়োগের শর্ত। 99 দ্বারা কোন কোন ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় না। 99 দ্বারা, ঠিক আছে। আত্মরক্ষা ব্যক্তিগত অধিকার প্রয়োগের পূর্ব শর্তগুলা। 99 দ্বারা। তাহলে দণ্ডবিধি 99 আমরা 1, 2, 3, 4 যদিও বা পড়ি, প্রকৃতপক্ষে এটার কোনো 1, 2, 3, 4 নাই। কিন্তু আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে যে 99 দ্বারা প্রেক্ষাপটটা কি। তাহলে আপনার নাম হলো কি? সুমন হালদার। আচ্ছা, আপনি সুমন হালদার হিসেবে প্রতিরক্ষার অধিকার দেহ এবং সম্পত্তির ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন কি না? পারেন। 98 দ্বারা এই 4 ধরনের ব্যক্তির বিরুদ্ধে পারেন। কখন? ধরেন জাকির নামক একজন ব্যক্তি আপনার উপরে এসে আক্রমণ করলো। কতটুকু আক্রমণ? ধরেন ছোট লাঠি নিয়ে আসতেছে, অথবা হাত দ্বারা আপনাকে সে কি করবে? একটা আঘাত করবে। আপনার কি অধিকার তার উপর সৃষ্টি হবে কিনা? অধিকার কিন্তু কি হয়ে যাবে? সৃষ্টি হয়ে যাবে। অর্থাৎ আমার উপরে, আরেকটা এমসিকিউ প্রশ্ন করি সবাইকে, প্রতিরক্ষার অধিকার প্রয়োগের পূর্ব শর্ত কি আঘাত নাকি আক্রমণ? বলেন তো, আঘাত না আক্রমণ? আঘাত না আক্রমণ? উত্তর হলো আক্রমণ। আঘাত এবং আক্রমণের পার্থক্য বুঝেন। এখন একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে এসে গলায় চাপ দিয়ে ধরে ফেলছে, তারা হত্যা করে ফেলবে। চাপ দিয়ে অলরেডি দৌড়ছে, এটার নাম কি আঘাত না আক্রমণ? ধরে ফেলছে, এটা হলো আঘাত। অর্থাৎ তার স্পর্শ হয়ে গেছে, তাকে কষ্ট দিচ্ছে, তাকে দৈহিকভাবে কষ্ট পীড়া দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। আমি একটা লাঠি দিয়ে একজনকে বাড়ি দিলাম, এটার নাম কি? আঘাত। কিন্তু লাঠিটা বাড়ি দেওয়ার আগ পর্যন্ত তার কাছে গিয়ে লাঠিটা এইভাবে ধরে রাখলাম, তার গলার কাছে গিয়ে হাত আমি এইভাবে ধরে রাখলাম, এটার নাম কি? আক্রমণ। তাহলে আপনি অধিকার প্রয়োগ কি আক্রমণের ক্ষেত্রে করবেন না আঘাতের ক্ষেত্রে? যে আমাকে আগে আঘাত করুক, আমাকে আগে গুলি করুক, আমাকে আগে বাড়ি দেখ, তারপরে আমি দেখাবো, এরকম অসম্ভব। আক্রমণ, তার অঙ্গভঙ্গি দেখতেছেন যে আপনার প্রতি সে আঘাত করতে পারে, এমন আক্রমণ। এই অবস্থাতে আপনার কি হয়ে যাবে? প্রতিরক্ষার অধিকার শুরু হয়ে যাবে। কারণ গিয়ে দেখবেন যে এমন আঘাত মৃত্যুই যার পরিণতি। যদি এই কথা বলেন, দণ্ডবিধির 100 দ্বারায় আমরা পরের দ্বারাই পড়বো 6টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়। তাহলে প্রথমে বলছে এমন আঘাত মৃত্যুই যার পরিণতি, এটা কি সঠিক কথাটা? এমন আঘাত, এমন আঘাত এই কথা বলা হয় নাই। আমরা অনেকেই এমন আঘাত দিয়ে পড়তাম। তাহলে এমন আঘাত, আমাকে কেউ 4টা মেরে দিছে জুড়ে একবার, আমি মরে যাব, তখন আমি অধিকার কখন প্রয়োগ করবো? এখন সুযোগ আছে। তাহলে এমন আক্রমণ, মনে হচ্ছে যে সে আমাকে কি করবে? আঘাত করবে, তখন আমি কি করব? আমার অধিকার শুরু করে দিব, তার মৃত্যু ঘটায় ফেলতে পারবো। এই জন্য আমরা আঘাত শব্দগুলো যেন ব্যবহার না করি, কি বলবো? আক্রমণ বলবো। আক্রমণ হলো আঘাতের প্রাথমিক অবস্থা। আঘাতের কি? প্রাথমিক অবস্থা যেটা। আক্রমণ থেকে কি রূপ নিবে? আক্রমণ থেকে পরবর্তীতে আঘাতের রূপ নিতে পারে। অতএব আমি আঘাতে যাওয়ার সুযোগ দিব না, আগেই কি করব? তার মৃত্যু ঘটায় ফেলবো, যদি মনে করি আক্রমণটা এমন যে সে আমাকে মেরে ফেলবে। আমরা আসতেছি পরের দ্বারা। এটা বললাম কেন? এই জন্য, তাহলে এই সুমন হালদারকে জাকির নামক ব্যক্তি কি করতে আসছে? আক্রমণ করতে আসছে। এমন আক্রমণ খুব গুরুতর জখম হবে না, সাধারণ কোনো জখম হবে।
তাহলে সুমন হালদার এই জাকির নামক ব্যক্তির বিরুদ্ধে কি অধিকার প্রয়োগ করতে পারবে কিনা? বলেন, প্রয়োগ করতে পারবে কিনা? কেন পারবে না? জাকির তাকে আঘাত করবে সামান্য, সুমন সামান্যভাবেই তাকে প্রতিরোধ করবে, প্রতিরক্ষার অধিকার তার বিরুদ্ধে কি হয়ে যাবে? আমি তো মৃত্যু ঘটানোর কথা বলি না, কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। কিন্তু ধরেন আপনার নাম হলো কবির হোসেন, আপনি সুমন হালদারের প্রতি আসছেন কোন একটা কি আক্রমণ নিয়ে, তাকে আক্রমণ করতেছেন, কিন্তু সুমন হালদার আপনার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে পারবে না। কেন জানেন? কারণ কবির হোসেন আপনি একজন কি সরকারি কর্মচারী। তার মানে এই 99 এর প্রথম অংশ বোঝাচ্ছে যে পদাধিকার বলে সদ্বিশ্বাসে সরকারি কর্মচারী কর্তৃক সম্পাদিত কার্য আইনানুগ দৃষ্টিতে যথাযথ যুক্তিসঙ্গত না হলেও যদি সরকারি কর্মচারীর দ্বারা মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকে তাহলে প্রতিরক্ষার অধিকার নাই। অতএব বোঝানো হচ্ছে এই কথাটাই যে প্রতিরক্ষার অধিকারের জন্য যতটুকু আক্রমণ আমি ততটুকুই প্রয়োগ করব, কিন্তু সরকারি কর্মচারীর বিরুদ্ধে যখন আমি প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করব তখন একমাত্র সরকারি কর্মচারীর কাজের দ্বারা আমার মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা থাকলে তখনই পারবো। তার ছোটখাটো নর্মাল কোনো কাজের ক্ষেত্রে তার বিরুদ্ধে আমার প্রতিরক্ষার অধিকার নাই। এটা হলো 99 প্রথম অংশ। তাহলে 99 প্রথম অংশের শর্তটা কি বুঝাইছে? সাধারণ ব্যক্তির বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার এবং সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার কি সমান, নাকি পার্থক্য আছে? পার্থক্য আছে। সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে, সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে গেলে ক্ষেত্র কতটুকু হইতে হবে? কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি হইতে হবে, না হলে সরকারি কর্মচারীর বিরুদ্ধে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এটা হলো প্রথম অংশ। 99 এর দ্বিতীয় অংশতে হলো, এটা এটা দাও তো, 99 এর দ্বিতীয় অংশতে হলো সরকারি কর্মচারীর বিরুদ্ধে, ওদের সাউন্ড আসতেছে। আচ্ছা, 99 এর দ্বিতীয় অংশ হলো কার নির্দেশে? সরকারের নির্দেশে নাকি সরকারি কর্মচারীর নির্দেশে? তাহলে আমি সরকারি কর্মচারী, আমি সিরাজুলকে বললাম সিরাজুল তুমি এই কাজটা করো, সে সরকারি কর্মচারীর আদেশে কোনো কাজ করতেছে, তাহলে সিরাজুল কি সরকারি কর্মচারী? না, কোনো ব্যক্তি। তাহলে সিরাজুলের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করতে গেলে কখন লাগবে? যদি সিরাজুলের কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা হয় তখনই এই অধিকার প্রয়োগ করতে পারবে, না হলে পারবে না। তাহলে দুইটা এমসিকিউ প্রশ্ন করব যে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনার ক্ষেত্রে শুধু করা যায়, অন্য ক্ষেত্রে করা যায় না। এটা কখন সঠিক? সরকারি কর্মচারীর বিরুদ্ধে ক, সরকারি কর্মচারীর নির্দেশে কোনো ব্যক্তি কাজ করার সময় খ, নাকি দুইটাই সঠিক? দুইটাই সঠিক। তাহলে সরকারি কর্মচারীর নিজের কাজ, সরকারি কর্মচারীর আদেশে কোনো ব্যক্তির কাজের ক্ষেত্রে যদি অধিকার প্রয়োগ করতে চান তাহলে অবস্থা কি হইতে হবে আপনার? মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা সৃষ্টি হইতে হবে, না হলে পারবেন না। কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন প্রতিরক্ষার অধিকার সৃষ্টি করবেন, প্রয়োগ করবেন, তখন কি আপনার মৃত্যুর সম্ভাবনা সৃষ্টি হইতে হবে? না। গুরুতর জখমের সম্ভাবনা হইতে হবে? না। নর্মাল কোনো আঘাত আক্রমণের ক্ষেত্রে আপনার অধিকার কি হয়ে যাবে? শুরু হয়ে যাবে। তাহলে 99 প্রথম এবং দ্বিতীয় দুইটা অংশ কার পক্ষে? সরকারি কর্মচারীর পক্ষে। সরকারি কর্মচারীর নির্দেশে যারা কাজ করতেছে তাদের পক্ষে। এই জায়গাটা মাথায় রেখে আপনার অধিকার কি করতে হবে? প্রয়োগ করতে হবে। এখানে আরো অনেক কথা আছে। এখন কাজটা কেমন কাজ? আপনি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে গেছেন এমন কাজ? না, এমন কাজে তো অধিকারই নাই। কখন এটা? কাজটা যদিও বা যথাযথ আইনের দৃষ্টিতে যুক্তিসঙ্গত নয়, সরকারি কর্মচারীর কোনো স্বাভাবিক কাজও হতে পারে। অতএব অধিকার প্রয়োগের ক্ষেত্রে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমাদের খুব সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। শুধু তাই নয়, সরকারি কর্মচারীর নির্দেশে যারা কাজ করতেছে তাদের প্রতিও আমাদের যত্নবান হইতে হবে। যেন তেন আমরা অধিকার প্রয়োগ করে ফেলতে পারবো না। কি করব? আমার মৃত্যুর আশঙ্কা, গুরুতর জখমের আশঙ্কা, তখনই অধিকার প্রয়োগ করতে পারবো। আমি কি কথাটা বুঝাইতে পারছি? এই দুইটা কথা হলো 99 এর প্রথম এবং দ্বিতীয় অংশ। তৃতীয় অংশ হলো প্রতিরক্ষার অধিকার প্রয়োগের সময় যদি পুরো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকে তাহলে অধিকার প্রয়োগ করা যায় না। যাবে? কর্তৃপক্ষের আশ্রয় লাভের, সরকারি কোনো কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ লাভ করছেন, তাহলে যেহেতু আপনার আশ্রয় লাভ করছেন, আপনি একটা শেল্টারে চলে গেছেন, তখন আর আপনার অধিকার কি করে না? থাকে না, কারণ আপনি তখন নিরাপদ। এখন সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করছেন, আবার যে আপনার প্রতি আসছিল পাল্টা তার প্রতি আক্রমণ শুরু করে দিয়েছেন, না, তখন আপনি এই কাজটা করতে পারবেন না। এটা হলো তৃতীয় অংশ। চতুর্থ অংশ হলো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, যতটুক প্রয়োজন, যতটুক দরকার তার অধিক ক্ষতি সাধন করতে পারবেন না। কেউ আপনাকে হাত দ্বারা আঘাত করতে চাচ্ছে, আপনি হাত দ্বারাই প্রতিহত করেন।
কেউ আপনাকে অস্ত্র দ্বারা আক্রমণ করতে চাচ্ছে, আপনি অস্ত্রের ব্যবহার করতে পারবেন। কথা বুঝাইতে পারছি? মানে সমানে সমানে হইতে হবে। এটা হলো দ্বিতীয় সূত্র প্রতিরক্ষার অধিকারের। কি তাহলে প্রতিরক্ষার অধিকারের জায়গাটা আক্রমণকারী এবং প্রতিরক্ষার অধিকার প্রয়োগকারীর প্রয়োগের জায়গা কতটুকু হবে? আক্রমণকারীর যতটুক অধিকার প্রয়োগকারীর তার বেশি হবে, আক্রমণকারীর যতটুক অধিকার প্রয়োগকারীর তার কম হবে, আক্রমণকারীর যতটুক অধিকার প্রয়োগকারী ব্যক্তির প্রয়োগ সমান হবে। কোনটা সঠিক হবে? তাহলে 3 নাম্বারটা, সমানে সমান হইতে হবে। আপনি যদি এটা অতিক্রম করেন তাহলে কি হবে? ধরেন আপনি রেজাউল, হবিগঞ্জ, আপনি আমার প্রতি আক্রমণ করতে আসছেন। কি আক্রমণ? যে আপনি আমাকে 2-4টা আঘাত করবেন এরকম। আমি এই আঘাত অতিক্রম করে আপনাকে কি করছি? পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে ফেলছি। তাহলে আমার কি অপরাধ হবে বলেন? আমার অপরাধ কি হবে? নর্মালি কিন্তু আমি খুনি হইতাম, কিন্তু আমি এখন খুনি হব না। কি হব? অপরাধজনক নরহত্যার অপরাধে অপরাধী হব। দণ্ডবিধানের 300 ধারার দ্বিতীয় ব্যতিক্রম অনুসারে, যেহেতু আপনি আমার প্রতি একটা আক্রমণ সৃষ্টি করছিলেন, তাহলে আমাকে সরাসরি খুনি না বানায় কি বানাইতে হবে? 304 ধারায় অপরাধজনক নরহত্যার অপরাধে অপরাধী করতে হবে। তাহলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগের সময় যদি কোনো ব্যক্তি তার লিমিট ক্রস করে ফেলে, তাহলে সে কি খুনের অপরাধে অপরাধী হবে, নাকি অপরাধজনক নরহত্যার অপরাধে? অপরাধজনক নরহত্যার অপরাধে সে অপরাধী হবে। আচ্ছা, তাহলে এখন আসেন দণ্ডবিধির 99 ধারা 4টা শর্ট কথা আমরা কি মনে রাখবো? প্রতিরক্ষার অধিকার প্রয়োগ যে সমস্ত ক্ষেত্রে করা যায় না, অথবা এটার সীমাবদ্ধতা, অথবা প্রতিরক্ষার অধিকার প্রয়োগের পূর্ব শর্ত যাই বলেন। কি কিভাবে লিখবেন? বইয়ের ভাষাটা মুখস্থ করলেও লিখতে পারবেন না পরীক্ষার খাতায়, পেস লাগবে। সরকারি কর্মচারীর কাজের দ্বারা কোনো ব্যক্তির মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায় না। প্রথম, সরকারি কর্মচারীর নির্দেশে কোনো ব্যক্তি কাজ করতেছে, তার কাজের দ্বারা মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা না থাকলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। দ্বিতীয়, সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভের সুযোগ থাকলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তৃতীয়, প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য যতখানি প্রয়োজন তার অধিক ক্ষতি সাধন করা যাবে না বা এর বেশি বিস্তৃত ঘটানো যাবে না। চতুর্থ, তাহলে প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার সময় আপনাকে কোন ধারাটা মাথায় আনতে হবে? সবার আগে 99 ধারা আনতে হবে, যে আমি যার বিরুদ্ধে অধিকার প্রয়োগ করব সে কি সরকারি কর্মচারী কিনা, সে কি সরকারি কর্মচারীর আদেশে ব্রত কিনা, আমি কি সরকারি কর্তৃপক্ষের আশ্রয় লাভ করতেছি কিনা, আমি কি আমার ক্ষমতার প্রয়োগ বেশি করে ফেলতেছি কিনা। এই 4টা বিষয় রেখে মাথায় যদি কেউ প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করে, তাহলে সে অপরাধের দায় থেকে রেহাই পেতে পারে। তাছাড়া সে সাক্ষ্যের 105 ধারায় নিজেকে রেহাই করতে পারবে না, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। প্রতিরক্ষার অধিকার প্রয়োগ খেলে যে ক্ষেত্রে মৃত্যু ঘটানো যায়, বা মৃত্যু ঘটানোর ক্ষেত্রে যে ক্ষেত্রে অধিকার কি হবে? প্রযোজ্য হবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনের কত ধারা? 100 ধারা। তাহলে 100 ধারা মৃত্যু ঘটাবেন কখন? প্রতিরক্ষার অধিকার প্রয়োগের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? দেহের ক্ষেত্রে। অর্থাৎ দেহের বিরুদ্ধে যদি কি চাও, দেহের বিরুদ্ধে যদি কোনো এমন অপরাধ হয় যে অপরাধের মাধ্যমে কোনো ব্যক্তির কি হতে পারে, নিম্নের পরিস্থিতিগুলো সৃষ্টি হয়, তাহলে দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 100 ধারা। কয়টা ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে? 6টা ক্ষেত্রে। এমন আক্রমণ যেটা যুক্তিসঙ্গত মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে, এমন আক্রমণ যেটা মৃত্যুই হবে এই আক্রমণের কি পরিণতি। তাহলে এটাকে আঘাত বলা হয়েছে না আক্রমণ বলা হয়েছে? আঘাত না আক্রমণ বলা হয়েছে কিন্তু আক্রমণ। তাহলে আপনি মিলন মজুমদার, আপনি এমন ভাবে আক্রমণ করতেছেন, আক্রমণ মানে কি? এমন অঙ্গভঙ্গি যার মাধ্যমে অপর কোনো ব্যক্তির মনে কি হয়? ভীতির সৃষ্টি হয়, ভীতির সঞ্চার হয়, তাকে কি বলা হয়? তাকে তো আক্রমণ বলা হয়। তাহলে আপনি এমন ভাবে একটা অস্ত্র নিয়ে আমার দিকে আসতেছেন, আমি বুঝতেছি যে মিলন মজুমদার আজকে আমার কি করে ফেলবে, মৃত্যু ঘটাবে। তার আক্রমণের ভঙ্গি দিকে বোঝা যায় না? আক্রমণের ভঙ্গি থেকে তো বোঝা যাবে যে একজন ব্যক্তির কতটুকু অবস্থা, তাই না? তাহলে আমি যদি মনে করি এরকম, নাকি সে এসে আমাকে আগে আক্রমণ করতে হবে, মানে মৃত্যু আঘাত করতে হবে এরকম না। এমন আক্রমণ যদি যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হয় যে আক্রমণের পরিণতি আমার মৃত্যু, তাহলে আমি কি করব? তার মৃত্যু ঘটায় ফেলবো। রেহাই পাবো কিনা আমি? রেহাই পাবো না? যদি পরিস্থিতি সঠিক থাকে রেহাই পাবো। এটা হলো দণ্ডবিধানের 100 ধারার প্রথম অংশ। দ্বিতীয় অংশ, এমন আক্রমণ
গুরুতর জখমে যার পরিণতি। তাহলে কি হবে? হয়তো আমার কানের শ্রবণ শক্তি নষ্ট হবে, চোখের দৃষ্টি শক্তি নষ্ট হবে, মাথা ফাটায় ফেলবে, হাত কেটে ফেলবে, পা কেটে ফেলবে। বুঝেন নাই? তাহলে গুরুতর জখমের ক্ষেত্রেও, আক্রমণের ক্ষেত্রেও কি মৃত্যু ঘটানো যায় কিনা? হ্যাঁ। এমন আক্রমণ যেটা যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি করে, গুরুতর জখমই হবে যার পরিণতি। 3 নাম্বার, দর্শনের অভিপ্রায় আক্রমণ। তাহলে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে দর্শন করে, তখন কি সে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে মৃত্যু ঘটাবে, নাকি দর্শনের যখন চেষ্টা করবে তখনই পারবে? দর্শনের চেষ্টার ক্ষেত্রেও মৃত্যু ঘটাইতে পারবে। এমন না যে দর্শন কার্যক্রম শুরু করতে হবে, এরকমটা না। অতএব দর্শনের চেষ্টা করলেই নারী মৃত্যু ঘটাইতে পারবে, সে রেহাই পাবে। 100-এর 3 উপধারা, এক দণ্ডবিধানের 100 ধারা 4 উপধারা। অপকৃত কামলালসার অভিপ্রায়ে কি আক্রমণ? অপকৃত কামলালসার অভিপ্রায় আক্রমণ, অর্থাৎ ধরেন একজন পুরুষ পুরুষের প্রতি আক্রমণ করলো, এরকম হতে পারে সিচুয়েশন। তাহলে এই অবস্থাতে কি করতে পারবে? তার মৃত্যু ঘটাইতে পারবে। 4 নাম্বার। 5 নাম্বার, অপহরণের অভিপ্রায় আক্রমণ। কি অপহরণ? এটা মনুষ্য হরণ হইতে পারে বা অপহরণের অভিপ্রায় আক্রমণ হইতে পারে। একটা প্রাইভেট কার এখানে দাঁড়া করাইলো, একজন নারী বা পুরুষ রাস্তায় আছে, গাড়ি থেকে 3 জন নেমে তাকে গাড়ির ভিতরে উঠাই নিচ্ছে, তার মানে এটা অপহরণ, অনুমতি ছাড়া। সে কি করতে পারবে? তার কাছে যা আছে তা দিয়া তাদের মৃত্যু পর্যন্ত ঘটায় ফেলতে পারবে। এটা হলো 5 নাম্বার। 6 নাম্বার, এটা অপহরণের পরের যে কাজটা, আটক। কি? যদি আটকের অভিপ্রায়ে, আটক করিয়া রাখার অভিপ্রায়ে আক্রমণ করা হয়, অথবা যে পরিস্থিতি এরকম আতঙ্ক সৃষ্টি করে যে তাহার মুক্তির জন্য সুযোগ নাই, অথবা সে কোনো সরকারি কর্তৃপক্ষের আশ্রয় দিতে কি হয়, অসমর্থ হয়। যদি আরো সহজে বলি, আটকের অভিপ্রায়ে আক্রমণ, অথবা এমন অবস্থায় আটক যে ক্ষেত্রে মুক্তি লাভের কোনো সুযোগ নাই বা কর্তৃপক্ষের আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই, সেক্ষেত্রেও কি করাইতে পারবে? মৃত্যু ঘটাইতে পারবে। দণ্ডবিধানের 100 ধারার ভিতরে 6টা ধারার ভিতরে কমন একটা শব্দ আছে। এই কমন শব্দটার নাম কি বলতে পারবেন? এই 100 ধারা 6টা উপধারার ভিতরে একটা শব্দ 6টা উপধারাতে আছে। এই শব্দটার নাম কি? আক্রমণ। এই শব্দটার নাম কি? আক্রমণ। তাহলে এমন আক্রমণ মৃত্যুই যার পরিণতি, 1। এমন আক্রমণ গুরুতর জখমই যার পরিণতি, 2। দর্শনের অভিপ্রায় আক্রমণ, 3। অপকৃত কামলালসার অভিপ্রায় আক্রমণ, 4। অপহরণের অভিপ্রায় আক্রমণ, 5। আটকের অভিপ্রায় আক্রমণ, অথবা এমন আটক যেখান থেকে মুক্তি লাভের কোনো সুযোগ নাই। তাহলে কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। তাহলে 100 ধারার যে 6টা ক্ষেত্র, এই আক্রমণগুলা কি মারাত্মক না? মারাত্মক। এখন এরকম হলো যে আপনি মনির, আপনার প্রতি এমন আক্রমণ হলো, মৃত্যুই যার একমাত্র পরিণতি, এরকমও না। এমন আক্রমণ হলো গুরুতর জখম একমাত্র পরিণতি, এমনও না। আক্রমণ হলো এরকম যে আপনি আঘাতপ্রাপ্ত হবেন, জখম আপনার পরিণতি, পায়ে এসে বাড়ি মারবে, অথবা কি করবে, একটা থাপ্পড় দিবে, এরকম পরিণতি। তখন কি আপনি 100 ধারায় মৃত্যু ঘটাইতে পারবেন? পারবেন না। তখন আপনি কি করবেন? যতটুকু আক্রমণের পরিবেশ, দণ্ডবিধির 99 ধারার 4 নাম্বার অংশের যে শর্ত, ঠিক এতটুকু ক্ষতি সাধন করে কি করবেন? অন্য ক্ষতি সাধন করে এই অধিকারটা প্রয়োগ করবেন। দণ্ডবিধি আইনের 101 ধারা, এটা 4 দিন। দণ্ডবিধির কত ধারা? 101। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 100 ধারার পরিবেশ গুলাই যে সবসময় ঘটবে, বিষয়টা কি এরকম? এর চাইতে একটু কম হতে পারে না? হতে পারে তো, কম হতে পারে। তাহলে যদি দর্শনের অভিপ্রায়ে আক্রমণ করে, তাহলে আপনি কি করবেন? মৃত্যু ঘটাবেন, রাইট? যদি ইপটিজিং এর অভিপ্রায়ে আক্রমণ করে, তখন কি আপনি মৃত্যু ঘটাবেন? তখন কত ধারায় চলে যাবেন? 101 ধারায় চলে যাবেন। যতটুক তার আক্রমণ, ততটুক ক্ষতি সাধন করে কি করবেন? এই অধিকার প্রয়োগ করবেন। তাহলে আপনি উজ্জ্বল, আপনি কাশেম আলীকে মৃত্যু ঘটানোর অভিপ্রায়ে আক্রমণ করলেন, কাশেম আলী আপনি মৃত্যু ঘটাইতে পারবে। আপনি উজ্জ্বল, আপনি সিরাজুলকে গুরুতর জখমের অভিপ্রায়ে আক্রমণ করলেন, 100 ধারায় আপনার মৃত্যু ঘটাইতে পারবে। আপনি উজ্জ্বল, মজিদুল ইসলামকে এমন আক্রমণ করলেন, তার মৃত্যু হবে না, গুরুতর জখম হবে না, সাধারণ জখম হবে, তখন মজিদুল কত ধারা পদ্ধতি অবলম্বন করবে? 99 ধারার শর্তে মৃত্যু না ঘটায়া সাধারণ ছোটখাটো ক্ষতি সাধন করে কি করবে? এই অধিকারটা প্রয়োগ করবে। তাহলে 101 ধারায়, 100 ধারায় মৃত্যু ঘটানো যায়, 101 ধারায় কেন মৃত্যু ঘটানো যায় না? কারণ 100 ধারার আক্রমণ গুলো বড়, 101 ধারার আক্রমণ গুলা কি ছোট, এই জন্য এখানে মৃত্যু ঘটানো যায় না। তাহলে 101 ধারায় কোনটা সঠিক? মৃত্যু ঘটিয়ে অধিকার প্রয়োগ করা যায়, গুরুতর জখম করে অধিকার প্রয়োগ করা যায়, নাকি যতটুক আক্রমণ ততটুক প্রতিহিত করে ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ করা যায়? যতটুক আক্রমণ ততটুক। তাহলে এটা 101 ধারায় যে আপনি অধিকারটা প্রয়োগ করবেন, এটা 99 কত ধারার শর্ত? কয় নম্বর শর্তের সাথে মিল? 4 নাম্বার বা চতুর্থ শর্তের সাথে
মেল হবে। আচ্ছা দেখি কি বুঝছেন, প্রশ্ন করলেই বোঝা যাবে এখন যে কতটুকু বুঝতে পারছেন। দণ্ডবিধি আইনের 101 ধারা পর্যন্ত আমরা আলোচনা করলাম, উত্তর দেন দেখি কি বুঝছেন। তাহলে রেজাউল নামক ব্যক্তি দেহ এবং সম্পত্তির বিরুদ্ধে দেহ হোক সম্পত্তি হোক, আরো সহজ করে বলি তাহলে, রেজাউল নামক ব্যক্তি প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ দেহের ক্ষেত্রে করতে পারবে রেজাউল, এটা কত দ্বারা? রেজাউল নামক ব্যক্তি দেহের ক্ষেত্রে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগ করতে পারবে, এটা দ্বারা কত? কত দ্বারা? 100 দ্বারা না 103 দ্বারা? রেজাউল দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে, এটা দ্বারা কত? 100 দ্বারা নাকি আপনার 101 দ্বারা? উত্তর একটাও সঠিক নয়। রেজাউল দেহের ক্ষেত্রে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবে 97 দ্বারা। কত? 97 দ্বারা। সম্পত্তির ক্ষেত্রেও পারবে 97 দ্বারা। রেজাউল নামক ব্যক্তি দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করিয়ে মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবে কত দ্বারা? 99 দ্বারা, শর্তে 100 দ্বারা। রেজাউল নামক ব্যক্তি সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে শুধু অধিকার প্রয়োগ করবে না এবং মৃত্যু ঘটাবে না, যতটুকু প্রয়োজন অতটুকু ক্ষতি সাধন করে সে প্রতিরোধ করবে, তখন কত দ্বারা? 101 দ্বারা। বুঝাইতে পারছি? তাহলে দেহের ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যায় 97, মৃত্যু পর্যন্ত ঘটানো যায় 100, মৃত্যু ঘটানো যাবে না, এর চাইতে কম ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ করা যাবে 101 দ্বারা। ঠিক সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করা যাবে 97 দ্বারা, সম্পত্তির ক্ষেত্রে অধিকার প্রয়োগ করে মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে 103 দ্বারা। সম্পত্তির ক্ষেত্রে অধিকার শুধু প্রয়োগ করবেন না, আবার মৃত্যু ঘটাবেন না, যতটুকু প্রয়োজন এতটুকু ক্ষতি সাধন করে ঘটাইতে পারবেন, দ্বারা হলো 104 দ্বারা। 100 কত দ্বারা? 4 দ্বারা। বুঝছেন? তাহলে 97 থেকে সৃষ্ট দেহের ক্ষেত্রে হলো 100 দ্বারাই মৃত্যু ঘটানো, সম্পত্তির ক্ষেত্রে 103 দ্বারাই মৃত্যু ঘটানো। দেহের ক্ষেত্রে 101 দ্বারাই মৃত্যু না ঘটিয়ে অন্য ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ, সম্পত্তির ক্ষেত্রে মৃত্যু না ঘটিয়ে অন্য ক্ষতি সাধন করে অধিকার প্রয়োগ 100 কত দ্বারা? 4। তাহলে দেহের ক্ষেত্রে যেটা 100 দ্বারা, এটা সমান সমান সম্পত্তির ক্ষেত্রে 103 দ্বারা। দেহের ক্ষেত্রে যেটা 101 দ্বারা, সম্পত্তির ক্ষেত্রে এটা 104 দ্বারা। এখন দেহের ক্ষেত্রে যখন আক্রমণকারীর আক্রমণ শুরু হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত আক্রমণ শেষ না হবে বা চলবে, ততক্ষণ পর্যন্ত অধিকারের চলমান থাকবে, বহাল থাকবে। এটা হলো আরম্ভ স্থিতিকাল, দ্বারা হলো দণ্ডবিধি আইনের 102 দ্বারা। তাহলে আরম্ভ অধিকার কখন আরম্ভ হবে? আজকে আমাকে আক্রমণকারী আক্রমণ করবে, তাহলে আক্রমণের পূর্বেই অধিকার শুরু হয়ে যাবে, নাকি আক্রমণ শুরু হলো অধিকার শুরু হয়ে গেল? আমার পিছনে একজন অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে, আমার কিন্তু অধিকার শুরু হয়ে গেছে, আমি যখন সুযোগ পাবো কাম ব্যাক করে ফেলবো, উল্টা ঘুরে তারা কি করবো? অ্যাকশন নিয়ে নিব, তাই না? এখন অলরেডি আঘাত শুরু হয়ে গেছে, আমার প্রতি আক্রমণের মাত্রাকে আঘাত করতেছে, বলবো এখন যেহেতু আক্রমণের মাত্রা পারে আঘাতে চলে গেছে, আমার কোনো অধিকার নাই, এরকম? যতক্ষণ পর্যন্ত দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তার বিরুদ্ধে আমার অধিকার চলতে থাকবে। দ্বারা হলো কত দ্বারা? 102 দ্বারা। 103 দ্বারা মৃত্যু ঘটানো যাবে সম্পত্তির ক্ষেত্রে, প্রথমে দস্যুতা বা ডাকাতির ক্ষেত্রে। যদি দস্যুতা বা ডাকাতি হয় সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে সম্পত্তির ক্ষেত্রে। রাত্রিবেলায় যদি অপথে কেউ গৃহে প্রবেশ করে সেই ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে। দুইটা। তৃতীয়ত হলো গৃহ, তাবু, সম্পত্তি সংরক্ষণের স্থান, অট্টালিকা, জাহাজ, এগুলাতে অগ্নিসংযোগ। 4 নম্বর হচ্ছে এমন অবস্থায় চুরি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অনিষ্ট, যে ক্ষেত্রে প্রতিহত না করলে মৃত্যু বা গুরুতর জখমের সম্ভাবনা নিশ্চিত, সেই ক্ষেত্রে কি করা যাবে? একজন চুরের, একজন অনিষ্টকারীর বা অপরাধমূলক অনধিকার প্রবেশকারীর কি করা যাবে? মৃত্যু পর্যন্ত ঘটানো যাবে। দণ্ডবিধানের 100 ধারার 104-এর 103-এর চতুর্থ অংশ। একটা প্রশ্ন হয় যে চুরের মৃত্যু ঘটানো যায়, তাহলে এমন অবস্থায় চুরি করতেছে তার প্রতিহত না করলে আমার মাইরে ফেলবে, জখম করে ফেলবে, তাহলে চুরের মৃত্যু ঘটানো যায়। দণ্ডবিধি 103-এর 4 নাম্বার অংশ। যদি প্রশ্নটা এরকম আসে যে একজন অপরাধজনক অনধিকার প্রবেশকারীর অথবা একজন অনিষ্টকারীর কি মৃত্যু ঘটানো যায়? হ্যাঁ, এমন অবস্থায় অনিষ্ট, এমন অবস্থায় অপরাধজনক অনধিকার প্রবেশ করছে, তাকে প্রতিহত না করা গেলে আমার মৃত্যু বা গুরুতর জখমে হবে পরিণতি, তাহলে কি অপরাধজনক অনধিকার প্রবেশকারীরও কি করা যায়? মৃত্যু পর্যন্ত ঘটানো যায়। এখন প্রশ্ন জীবন ভরা শুনছেন চুরের মৃত্যু ঘটানো যায়, হঠাৎ করে পরীক্ষার প্রশ্ন আসবে
অপরাধজনক অনধিকার প্রবেশকারীর মৃত্যু ঘটানো যায়, ধারা লিখবেন দুইটা। যদি রাত্রেবেলা গৃহ তাঁবুতে প্রবেশ করে তার মৃত্যু ঘটানো যায়। আবার 103-4 লিখবেন এমন অবস্থায় প্রবেশ করছে প্রতিহত না করলে মৃত্যু জখম হতে পারে, তারও কি ঘটানো যায়, মৃত্যু ঘটানো যায়। অতএব দণ্ডবিধি আইনের 103 দ্বারাই মৃত্যু ঘটানো যায় কিসের ক্ষেত্রে? দেহের ক্ষেত্রে না সম্পত্তির ক্ষেত্রে? সম্পত্তির ক্ষেত্রে। কয়টা পরিস্থিতিতে? 4টা। প্রথমে হলো দস্যুতা। তাহলে যদি দস্যুতা ও ডাকাতি লিখি ভুল হবে? দস্যুতা লিখছি সাথে ডাকাতি লিখছি ভুল হবে? ভুল হবে না। দস্যুতা ও ডাকাতি গালে লিখতেই পারি, কোনো সমস্যা নেই। 2 নম্বর, অপতে রাত্রিবেলা গৃহে প্রবেশ। যে অপতে গৃহে প্রবেশ করার সময় মৃত্যু ঘটানো যায়, এটা কি দিনের বেলায়, রাতের বেলায়? বোঝার চেষ্টা করেন। ক দিনের বেলায়, খ রাতের বেলায়, গ এমন ভাবে প্রবেশ যে ক্ষেত্রে প্রতিহত না করলে মৃত্যু হতে পারে। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ এবং গ। রাত্রেবেলা অপতে গৃহে প্রবেশের ক্ষেত্রেও যায়, এমন অবস্থায় অপতে গৃহে প্রবেশ দিন রাত যখনই হোক তাকে প্রতিহত না করলে আমার মৃত্যুর সম্ভাবনা আছে। এই 2টা পরিস্থিতিতে কিন্তু করা যায়। তাহলে 103 ধারার 4টা বিষয়: দস্যুতা 1, অপতে রাত্রিবেলা গৃহে প্রবেশ 2, গৃহ তাবু সম্পত্তি সংরক্ষণের স্থানে অগ্নি সংযোগ 3, এমন অবস্থায় চুরি বা অপরাধজনক অনধিকার প্রবেশ যে ক্ষেত্রে প্রতিহত না করলে কি মৃত্যু অথবা গুরুতর জখমের সম্ভাবনা থাকে। ধারা হলো দণ্ডবিধি আইনের 103 ধারা। আর 104 ধারা কি পড়তে হবে? দরকার আছে পড়ার? লাগবে? ওই 101 যদি বুঝেন তাহলে 104 সেম ধারা। আর 102 হচ্ছে দেহের ক্ষেত্রে। 102 হলো দেহের ক্ষেত্রে আরম্ভ স্থিতিকাল। তাহলে সম্পত্তির ক্ষেত্রে আরম্ভ স্থিতিকালটা কত দাঁড়ায় যাবে? সম্পত্তির ক্ষেত্রে আরম্ভ স্থিতিকালটা কত দাঁড়ায় যাবে? 105 দাঁড়ায় যাবে। কত দাঁড়ায়? 5। তাহলে 100 সাথে 103-এর মিল, 101-এর সাথে 104-এর মিল, 102-এর সাথে 105-এর মিল। তবে একটা হলো দেহ সম্পর্কিত, আর একটা বিষয় হলো কি সম্পর্কিত? সম্পত্তি সম্পর্কিত। তাহলে সম্পত্তির ক্ষেত্রে জায়গাটা বড় করে লিখবেন। কি কি লিখবেন? যদি সম্পত্তির ক্ষেত্রে আরম্ভ স্থিতিকাল আসে, দেহের ক্ষেত্রে 2 লাইনে 3 লাইনে লিখে দিবেন। আরম্ভ অধিকার প্রয়োগ হলো, প্রতিরক্ষার অধিকার শুরু হয়ে গেল। যতক্ষণ চলবে, যতক্ষণ পর্যন্ত আক্রমণ শেষ না হবে ততক্ষণ অধিকার থাকবে দেহের ক্ষেত্রে। সম্পত্তির ক্ষেত্রে চুরি লিখবেন, দস্যুতা লিখবেন, অপরাধজনক অনধিকার প্রবেশ লিখবেন, শিথিল চুরি লিখবেন। 4টা লেখা দরকার নেই। কি লিখবেন? চুরি, দস্যুতা, অনধিকার প্রবেশ। তাহলে চুরি করার জন্য প্রবেশ করছে, আমার অধিকার কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত থাকবে অথবা আমার চোরাই মাল উদ্ধার না হবে ততক্ষণ পর্যন্ত আমার সম্পত্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার থাকবে। দস্যুতার ক্ষেত্রে দস্যুতা শুরু হলো অথবা তার আক্রমণ আঘাত শুরু হয়ে গেল, ততক্ষণ পর্যন্ত আমার অধিকার চলমান থাকবে। অনধিকার প্রবেশের ক্ষেত্রে অনধিকার প্রবেশ করছে, আমার অধিকার শুরু হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত সে পলায়ন না করবে অথবা যতক্ষণ পর্যন্ত তার অপরাধ চলমান থাকবে ততক্ষণ পর্যন্ত আমার কি থাকবে? অধিকারও বহাল থাকবে। এগুলো মুখস্থ করার কোনো বিষয় না, নিজের মতো করে লিখবেন। কি? তাহলে আমার ঘরে চুর প্রবেশ করছে, আমার কি অধিকার শুরু হয়েছে কিনা? শুরু হয়ে গেছে। এখন চুরি করে সে কি করছে? চলে গেছে, আমার অধিকার থাকবে? কথা বোঝার চেষ্টা করেন। ধরেন আমার ঘর থেকে চুরি করে এই মোবাইলটা নিয়ে এসে চলে যাচ্ছে, তার পিছন পিছন আমি গেলাম, আমার কি অধিকার থাকবে? অধিকার আছে। যতক্ষণ পর্যন্ত আমি মোবাইল উদ্ধার না করবো ততক্ষণ পর্যন্ত আমার অধিকার থাকবে। কি অধিকার? হত্যা করার অধিকার? না না, আমার সম্পত্তি উদ্ধার করার অধিকার, তারে প্রতিহত করার অধিকার। তাহলে চুরে মোবাইল নিয়ে যাচ্ছে, তার পিছনে গিয়ে মৃত্যু ঘটাইতে পারবেন? না, তখন তো তার এমন কোনো পরিবেশ ঘটে নাই, আপনার তো মৃত্যুর কোনো সম্ভাবনা নাই, আপনি তার মৃত্যু ঘটাইতে পারবেন না, কিন্তু সম্পত্তি উদ্ধার করার জন্য আপনার অধিকার কি থাকবে? তাহলে অনেক অধিকার দেখলাম, এখন এমন এক অধিকার প্রয়োগ করবো দণ্ডবিধি আইনের 106 ধারাতে গিয়া। এই অধিকারটা হলো কি অধিকার জানেন? 106 ধারার অধিকারটা নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণের বিরুদ্ধেও কি করা যাবে? অধিকার প্রয়োগ করা যাবে। এরা হচ্ছে এরকম ব্যক্তি। আচ্ছা, দণ্ডবিধির 82, 83, 84, 85 4 ধরনের ব্যক্তি যদিও বা নিরপরাধ, তাদেরকে একটা কাজ ছিল কিনা? তারা কি গুলি করতে আসছিল কিনা? তারা অপরাধ করতে আসছিল কিনা? আসছিল। কিন্তু তারা কাজ করার পরে নিরপরাধ, তাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যায় 98 দ্বারা। কিন্তু 106 দ্বারা এমন এক ব্যক্তির বিরুদ্ধে অধিকার প্রয়োগ করব, সে বুবা ব্যক্তি হইতে পারে। সে কি হইতে পারে? সে একজন বোকা ব্যক্তি হইতে পারে, সে স্কুলের বাচ্চা হতে পারে, সে মাদ্রাসা ছাত্র হইতে পারে। অর্থাৎ সে কি অপরাধ?
কি আক্রমণ কিছুই বুঝে না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এরকম ব্যক্তির বিরুদ্ধে অধিকার প্রয়োগ করা যাবে কেন? মারাত্মক আক্রমণ। এই মারাত্মক আক্রমণ সমান সমান কতটুকু জানেন? এটা এমন আক্রমণ, গুরুতর জখম যার পরিণতি, মৃত্যুই যার পরিণতি, নাকি দুইটাই সঠিক? উত্তর হলো মৃত্যু ভয় সৃষ্টি করে, মৃত্যুর আশঙ্কা সৃষ্টি করে এমন পরিস্থিতিতে নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করেও কি করা যাবে? এই অধিকার প্রয়োগ করা যাবে। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 106 ধারা। তাহলে 106 ধারা যাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করব, দিবা নিয়ে আসো। তাহলে 106 ধারা যাদের বিরুদ্ধে অধিকার প্রয়োগ করব, সে কি তারুণ্য, অপরিণত বিবেক, সে কি কোনো অপরাধ করার উদ্যোগ গ্রহণ করছে এরকম ব্যক্তি, নাকি কোনো অপরাধের বিষয় সে জানেই না, সে অজ্ঞাত কোনো ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এরকম কোনো পথচারী? তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমার মৃত্যু, আমাকে আক্রমণ করে তিনজন বন্দুকধারী ব্যক্তি আমার পিছন পিছন দৌড়াচ্ছে। এখন আমার কাছে একটা অস্ত্র আছে, আমি তাদের প্রতি যদি গুলি করি, এদের পিছন পিছন কতগুলো স্কুল থেকে বাচ্চা আসতেছে। এখন আমি দেখতেছি আমার জীবন বাঁচানোর জন্য যদি গুলি করি বাচ্চাদের শরীর লাগতে পারে, তাহলে আমি কি বন্ধ রাখবো না গুলি করতে পারবো? আমার নিজের জীবন বাঁচানোর জন্য নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধিত হওয়ার সম্ভাবনার ক্ষেত্রেও মারাত্মক আক্রমণ যদি হয়, এই মারাত্মক আক্রমণ কতটুক, কতটুক আমার মৃত্যুর আশঙ্কা আছে, মৃত্যুর যুক্তিসঙ্গত আতঙ্ক সৃষ্টি হয় তখন। কিন্তু আমার গুরুতর জখম হবে শুধুমাত্র এই পরিস্থিতিতে আমি নিরপরাধ ব্যক্তির ক্ষতি সাধন করে এই অধিকার প্রয়োগ করতে পারি না। দ্বারা হলো দণ্ডবিধি আইনের 106 ধারা। আপনাদের আগামী ক্লাস থেকে যে দণ্ডবিধির আলোচনাটা শুরু হবে, এটা আরো ইম্পর্টেন্ট হবে। দণ্ডবিধি আইনের 5ম অধ্যায়, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। চেষ্টা করবেন ক্লাসে অংশগ্রহণ করার জন্য। আজকের এই আলোচনাগুলো আগামী ক্লাসে আবার শুরু করবো ইনশাল্লাহ, করে পরবর্তী আমরা অধ্যায় শুরু করবো। আজকে আপনাদের এই পর্যন্তই, আর একটা ক্লাস আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।